আপনাদের চাকরির কার কত বছর বয়স, কেউ বলছে 5 বছর, কেউ বলছে 10 বছর, কিন্তু মাত্র 3 মাস হয়েছে আউটসোর্সিং 250 জন এই কর্মচারীদের চাকরিচ্যুত করছে। এটা হচ্ছে কিছু সম্প্রসারণ। তাহলে তাদের দোষ কি? তারা তো আর দোষর না, তাদের তো এই সরকারের আমলে নিয়োগ, তাহলে তাদের চাকরি কেন নাই? তাহলে এইটাই হচ্ছে একটা তাদের পলিসি, পকেট ভারী করার জন্য একটা পলিসি। তো আমরা আমাদের যে সংগঠনের সভাপতি সাহেব আছে উনি বিস্তারিত বলবেন, কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আমরা আগামী 30শে আগস্ট আমরা শাহবাগের যে জাদুঘরের সামনে আমরা একটা সমাবেশের আয়োজন করেছি। সেই সমাবেশে আমরা শান্তিপূর্ণ সমাবেশ, এবং আমরা সেখান থেকে দাবির জন্য আমরা সবাই লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দীর্ঘ 2 মাস যাবত। এই লড়াইটার ভিতরে আমরা আপনাদেরকে সবাইকে চাই, আপনারা আমাদের পাশে যদি থাকেন ইনশাআল্লাহ আমরা ওই দিনই আপনারা আমাদের পাশে থেকে আমাদের দাবি বাস্তবায়ন হবে। আমরা কোনো সংঘর্ষে যেতে চাই না, আপনাদেরকে নিয়েই আমরা এই সমস্যার সমাধান করতে চাই। তো আর বেশি কিছু বলবো না, বাকি কথাগুলো আমাদের সভাপতি সাহেব বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হবে। ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত অতিথির দৃষ্টি আকর্ষণ করে একটি কথা মনে করে দিতে চাই। আমাদের এক অতিথি বিদায়ের আগে আমাদের জিজ্ঞেস করছিল যে আমাদের চাকরির বয়স। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি, বয়স আর জিজ্ঞেস করা লাগবে না। আমি যে অফিসে জব করি এই অফিসে একজন ড্রাইভার ভাই চাকরি করে, ওনার ছেলেকে কোথাও কর্ম না দিতে পেরে আমাদের এই অফিসেই তার ছেলেরেও ঢুকাইছে। উনি 20 বছর চাকরি করার পরে যে টাকা বেতন ওনার ছেলে কালকে বা পরশু এসে জয়েন করছে, একই টাকায় বেতন। একটা উদাহরণ বলেন যে বাপ আর ছেলে এখন একই সমান বেতন পায়, কোনো বেতনের ক্ষেত্রে কোনো সিনিয়র জুনিয়র নাই। অথচ ছেলের কোনো ফ্যামিলির চাপ নাই, বাপের কিন্তু ফ্যামিলির চাপ আছে। তো আসলে আমাদের দুঃখ দুর্দশার কথা যদি এই মঞ্চে এখন শুরু করি, আগামী 1 সপ্তাহ বললেও আমার মনে হয় না আউটসোর্সিং ডেলি বেসিক প্রকল্পের ভাই বোনদের দুঃখ বলা যাবে। তাই আমি অনেক ভাই এখানে দুঃখ দুর্দশার কথা বলার জন্য আমাকে নাম দিয়েছিল, আমি অনেককেই নিতে পারলাম না, সুযোগ দিতে পারলাম না। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে করজোরে অনুরোধ জানাচ্ছি, আপনারা ভুল ভাববেন না। আমাদের আসলে আমাদের অতিথি মহোদয়রা বলেছে যে তোমরা আলোচনা করো, আমরা শুনবো। আসলে এইরকম নেতা, এইরকম অতিথি আমরা বাংলাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে একটা করা হবে। কারণ অতিথিরা মঞ্চে আসার পরেই চলে যেতে চায়, আর সেখানে আমাদের অতিথি মহোদয় আমি আমার জীবনের প্রথম দেখলাম যে যিনি আমাদের বলে যে তোমাদের দুঃখ দুর্দশা বেশি করে আলোচনা করো, আমি নোট করবো। ধন্যবাদ। ওই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি, যিনি গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছে আউটসোর্সিং ডেলি বেসিক ভাই বোনদের এই দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আমি সেই সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ম, ঐক্য এবং সততার স্লোগানে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবৎ শ্রমিকের অধিকার আদায়ের জন্য রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করছে। পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সর্বশেষ সরকার যে 6টি কমিশন গঠন করেছে তার অন্যতম শ্রম সংস্থার কমিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমি আজকের সেমিনারে যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়ে অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের উপস্থিত যে সকল প্রতিষ্ঠান থেকে আমরা এসেছি তাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনছে, আমি আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশে নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং ডেলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা কর্মরত আছেন
সেই সকল মেহনত মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের সেমিনারে এমন একটি নাম আমরা দিয়েছি, সেমিনারের নামের ভিতরে আমাদের মূল যে স্লোগান, আমরা চেষ্টা করেছি আমাদের নিয়ে যে সকল বৈষম্য হয় সে সকল বৈষম্য সরকার কীভাবে দূর করতে পারে বা সরকারের দায়িত্ব কী। পাশাপাশি আমরা বলেছি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে, এবং বলেছিলেন যখন সরকারে আসেন তখন যে প্রত্যেকটি জায়গা থেকে বৈষম্য দূর করা এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, অতএব আজকের সেমিনার আমরা সেভাবে আয়োজন করেছি। আমরা যারাই বক্তব্য দিয়েছি এবং পরবর্তীতে যে সকল অতিথিবৃন্দ আছেন আপনারাও বক্তব্য দিবেন, আমাদের সকলের দাবি এবং সকলের বক্তব্য কিন্তু সরকারের কাছেই বলা যে আপনারা এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা দেখে দেখবেন আমাদের স্লোগানে আমরা বলেছি বৈষম্য জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অর্থাৎ যে জুলাই অভ্যুত্থান হয়েছিল স্বাধীনতার 54-55 বছর পরে আরেকটি নতুন বাংলাদেশের প্রয়োজনীয়তা এই জাতি উপলব্ধি করেছিল। কারণ এই 53-54 বছরে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বৈষম্য এমনভাবে জেগে বসেছিল, মানুষ তারা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে দখল নিয়ে ফ্যাসিবাদী সরকারের কিন্তু পতন ঘটিয়েছিল। আপনাদের একটাই স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। তাহলে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার স্লোগান নিয়ে আপনারা গণ অভ্যুত্থান করলেন, সেই গণ অভ্যুত্থানে আমাদের শ্রমিক ভাইয়েরা শাহাদত বরণ করলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা আহত হলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা এখনো চিকিৎসাধীন আছেন, আমাদের শ্রমিক ভাইদের জীবন নিরাপত্তা আপনারা দিতে পারেন না, আমাদের শ্রমিক ভাইদেরকে বিনা কারণে আপনারা চাকরিচ্যুত করেন, আমাদের শ্রমিক ভাইদের দীর্ঘদিনের বেতন আপনারা বকেয়া রাখেন। তাহলে আপনারা কেমন শপথ নিলেন, আপনারা কেমন অভ্যুত্থান করলেন, আপনারা কি আকাঙ্ক্ষা আপনারা পূরণ করলেন? আসলে 24-এর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমরা মনে করি যে আপনারা ভুলে গেছেন। আমরা প্রথমেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা 24-এর আকাঙ্ক্ষার প্রতি আপনাদের মনোসংযোগ রাখুন, 24-এর আকাঙ্ক্ষার প্রতি আপনাদের মনোসংযোগ থাকুক, আপনাদের দৃষ্টি আমরা সেদিকে দিবেন এই বলে আমি প্রত্যাশা করছি। আমরা আজকে আমাদের অতিথিবৃন্দদের কাছে আমাদেরকে নিয়ে যে সকল অনিয়ম দুর্নীতি হয় আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করব। বাংলাদেশের 6.5 থেকে 7 লক্ষ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ, আমি মনে করি এবং আমি এটা গর্ববোধ করি যে সারাদিন আমার কাছে খুব কম করে হলেও 400 থেকে 500 ফোন কল আমাকে রিসিভ করতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথাগুলো বলে, আমি একটা একটা করে আমি আজকের যে সকল অতিথি আছেন আমি তাদেরকে উপস্থাপন করতে চাই। আমি প্রথমেই শুরু করতে চাই চাকরির অনিশ্চয়তা দিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদার পরিবর্তন হওয়ার সাথে সাথে দক্ষ জনগণকে ওই প্রতিষ্ঠানের সাথে মিলে এজেন্সিগুলো তাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করে তাদের জায়গায় অফিসারদের যোগ সাদস্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে তারা নতুন কর্মচারী নিয়োগ করে থাকে। উদাহরণ যদি দিতে হয়, হাজার হাজার উদাহরণ আছে আমাদের সামনে। সবাই ভিডিওটা মুক্তা মেডিকেল কলেজ হসপিটালে 206 জন কর্মচারীকে বাদ দিয়ে 206 জন নতুন কর্মচারী নেওয়া হয়েছে। আমার গোয়েন্দা সংস্থার বাইরে এখানে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা তথ্যপত্র নিয়ে দেখুন, আপনারা গোয়েন্দা তৎপরতা চালিয়ে দেখুন আমাদের দাবিগুলো এবং আমাদের এই যৌক্তিক কথাগুলো যদি আপনাদের কাছে মিথ্যা প্রমাণিত হয়, আমি আপনাদেরকে বলতেছি এই আউটসোর্সিং কর্মচারী একজন নেতা হিসেবে আগামী দিনে এই ঐক্য পরিষদ আপনাদের এই রাষ্ট্রদের আন্দোলন সমাধান করবে না যদি আমাদের কাছে মিথ্যা হয়ে থাকে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা যে কথাগুলো বলতেছি তথ্যপত্রের ভিত্তিতে আমরা এই কথাগুলো বলি। অতি সম্প্রতি ঠাকুরগাঁ জেনারেল হসপিটালে 35 জন কর্মচারীকে বিনা নোটিশে বিনা কারণে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কোনো অপরাধ নাই, সেখানে নতুন টেন্ডারও হয় নাই, কিন্তু একটা চুক্তির মাঝখানে এই 35 জন কর্মচারীকে
উইদাউট নোটিশে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একটা টিম ঠাকুরগাঁ ভিজিট করেছি। আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, তত্ত্বাবধায়ক মহোদয় যিনি প্রতিষ্ঠান প্রধান, আমরা ওনার সাথে কথা বলেছি। প্রতিষ্ঠান প্রধানের দাম্ভিকতা আমাদেরকে অবাক করেছে। ওনার বক্তব্য ছিল, আমি চাকরি খেয়েছি, আপনারা যা পারেন করেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, একজন সরকারি কর্মকর্তা হয়ে একটা অনিয়মের কাজ তো করেছেনি, উপরন্তু উনি আরো দাম্ভিকতা সহিত বলেন, আমি চাকরি খেয়েছি, আপনাদের যা পারেন করেন, আপনাদের সংগঠন থেকে যা পারেন করেন, যেখানে লেখেন যেখানে বলেন যা কিছু করেন, আমার কিছু দায় আসে না। এভাবে অসংখ্য প্রতিষ্ঠান আছে, আমরা অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। বেতন বকেয়ার জন্য বেতন না পেয়ে আমাদের অনেক ভাই বোন আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। এখানে কমিশন প্রধান সহ যে সকল অতিথিবৃন্দ আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার ব্যক্তিগতভাবে আমরা অসংখ্যবার কমিশন প্রধানের কাছে গিয়েছি এবং উনি অত্যন্ত আন্তরিক মানুষ, আমার কথাগুলো শুনেছেন এবং বিভিন্ন পত্রিকা যারা রিপোর্ট করেন, কলম লেখেন, তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো দেখার জন্য উনি আমাদেরকে রেফার করে দেন। দুঃখজনক বিষয় হলো সত্য, আমি নিজে কয়েকটি পত্রিকার যারা এই কলমগুলো লেখেন আমি যোগাযোগ করেছি, আমি বলেছি, অনুরোধ করেছি, তথ্যপত্র দিয়েছি যে আপনার মেহেরবানি করে আমাদের বিষয়গুলো উপস্থাপন করার জন্য সরকারের কাছে পৌঁছায়, কিন্তু তারা তথ্যপত্রগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেখেনি, যাদেরকে জানায়নি, আমাদের প্রচার হয়নি। বলতে চাই, এই সকল বেতন বকেয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা অর্থ মন্ত্রণালয়ের। আমি আরো খোলামেলা বলতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো প্রতিষ্ঠানে বেতন বাকি আছে তার কারণটা আমি ব্যাখ্যা করতে চাই। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী যারা আছেন, তারা 36 জন কর্মচারী, 2018 সালে তাদের নিয়োগ, তখন ঠিকাদারের মাধ্যমে তাদের নিয়োগ হয়েছিল। একটা অর্থ বছর পার হওয়ার পরে তাদেরকে বেতন প্রদান করা হয় নাই। পরবর্তীতে তারা বেতন পাবেন আশায় থেকে আজকে 73 মাস যাবত এখন পর্যন্ত তারা বিভিন্ন উপজেলা ভূমি অফিসের নিরাপত্তা পরিচালনার কাজ করছে। এখন কর্মরত আছে কুমিল্লা, চাঁদপুর, বগুড়া, নওগাঁ, টাঙ্গাইল, এরকম বাংলাদেশের প্রত্যেক উপজেলায় তারা 36 জন কর্মচারী, 73 মাস তাদের বেতন পায়। তারা প্রতিষ্ঠানের মধ্যে বেতন না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। এরপরেও অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দেওয়ার কারণে তারা এখন পর্যন্ত 73 মাসের বেতন তারা পায় নাই। এটা একটা উদাহরণ। বর্তমানে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তারা কাজ করেন, আমার ভাইয়ের এখানে আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন বর্তমানে যশোর থেকে শুরু করে, নেত্রকোনা থেকে শুরু করে, রাজশাহী থেকে শুরু করে অসংখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 12, 13, 14 মাসের বেতন বাকি। আমরা প্রতিষ্ঠান ভিজিট করেছি সংগঠনের পক্ষ থেকে। প্রতিষ্ঠান প্রধানের পরিষ্কার বার্তা, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দিলে আমাদের কোনো কিছু করার নাই। আমরা প্রশ্ন করেছি, স্যার ওনারা তো দীর্ঘ 14 মাস চাকরি করেছে, দায়িত্ব পালন করেছে, তাদের পক্ষে তো সকল দায়িত্ব পালন করার এভিডেন্স আছে, তাদের হাজিরা কাছে স্বাক্ষর আছে, তাদেরকে রোস্টার করে ডিউটি করানো হয়েছে, তাহলে তারা যে বেতন পাচ্ছে না, এই বেতনটা তাদের দিবে কে? তারা কাজ করলো, বেতনটা পাচ্ছে না, তারা বেতনটা চাইবে তার কাছে। ওনাদের পরিষ্কার কথা, আমরা অর্থ মন্ত্রণালয় লিখেছি, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেয়নি, আমাদের কিছু করার নেই। অসংখ্য প্রতিষ্ঠানের এরকম নজির আছে। আমি বলতে চাই, টেন্ডার জটিলতা এর একটি মরণ ব্যাধি এবং সবচেয়ে জটিল একটি প্রক্রিয়া। এই মুহূর্তে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে, ভূমি জরিপ অধিদপ্তর থেকে শুরু করে, বাংলাদেশের 63 থেকে 64টা প্রতিষ্ঠানে শুধুমাত্র টেন্ডার জটিলতার নামে তাদের চাকরিকে সুতোয় ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আরো পরিষ্কার করে বলতে চাই, আপনাদের চাকরি মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার প্রতিষ্ঠানে থাকতেও পারেন, চলেও যেতে পারেন। এটা কার কথা? প্রতিষ্ঠান প্রধানের কথা। একটা কর্মচারী 1 মাস 2 মাস চাকরি করে পরে যদি বেতন না পান, অটোমেটিক্যালি সেখান থেকে তাদের কাজের প্রতি অনিয়ম করলে তারা প্রতিষ্ঠান থেকে চলে যায়। পরবর্তীতে টেন্ডার হবে, ঠিকাদার নিয়োগ হবে,
তোমাদের রাখতে রাখতে আমাদের কোনো কিছু করার নেই, না রাখলে আমাদের কোনো কিছু করার নেই, রাখলে আমাদের সমস্যা নেই। এগুলো বলে বলে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে বলা হয় ঠিকাদার বাদ দিলে আমাদের কোনো কিছু করার নাই। আমার প্রশ্ন হচ্ছে, সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই সরকারের কাছে এই 17ই আগস্ট আমরা শাহবাগে প্রোগ্রাম করেছিলাম, আমরা দাবি জানিয়েছিলাম যারা এই মুহূর্তে চাকরিতে আছে তারা দীর্ঘদিনের পরীক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন জনগণ, বাংলাদেশের উন্নতিতে তাদের অবদান আছে। আমরা যেহেতু একটা আন্দোলনের মধ্যে আছি, সরকারের কাছে আমরা গিয়েছি, সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা গিয়েছি, প্রধান উপদেষ্টা আমাদের বাসভবনে আমাদের সাথে আমাদের মিটিং হয়েছে, সেখানে ওনারা স্বীকার করেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক। আমাদের দাবির মধ্যে ছিল যারা চাকরিতে আছে আজকের পর থেকে যেন এই অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মচারীকে চাকরিচ্যুত করা না হয়। ওদিন যারা উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে আমাদেরকে বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজকের পর থেকে কোনো দক্ষ জনগণকে চাকরিচ্যুত করা হবে না। আমরা প্রতিশ্রুতি ভঙ্গ হতে দেখেছি, আমরা প্রতিশ্রুতি মিথ্যা হতে দেখেছি, আমরা প্রতিশ্রুতি ভুল হতে দেখেছি। সেদিনকার পর থেকে বাংলাদেশে 21,000 প্লাস কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। এই 21,000 কর্মচারী সবাই দক্ষ জনবল, এদের কোনো রাজনৈতিক পরিচয় তাদেরকে চাকরিচ্যুত করা হয় নাই। এদেরকে বিনা কারণে শুধুমাত্র কোটি কোটি টাকা লুটপাট করার জন্য, কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করার জন্য ওই ঠিকাদারি এজেন্সি এবং প্রতিষ্ঠান প্রধানরা জোট সাজস করে তাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা দাবি জানিয়েছি অনতি বিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সরকার ইচ্ছা করলে সেটা পারেন, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু জনবল কম আছে। ইচ্ছা করলে নতুন পদ সৃষ্টি করে তাদেরকে চাকরিতে কামব্যাক করাতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। আমি অতিরিক্ত ডিউটির ব্যাপারে কি বলতে চাই, অনেক প্রতিষ্ঠান বিশেষ করে কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী এবং রংপুর বিভাগে যে সকল ব্যাংক আছেন 16টা জেলায় তাদের 750 প্লাস কর্মচারী, এদের মধ্যে ম্যাক্সিমাম তারা নিরাপত্তার দায়িত্বে আছেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে নিরাপত্তা কর্মী, এবং তাদেরকে রাত দিন 24 ঘন্টা ডিউটি করাতে বাধ্য করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে। এরকম বাংলাদেশে যারা ব্যাংকিং সেক্টরে আছেন তারা কিন্তু ম্যাক্সিমামই 24 ঘন্টা ডিউটি করে থাকেন। আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে গিয়েছি, সেখানে তাদেরকে শুধুমাত্র বেতন দেওয়া হয় 11,500 টাকা। তারা কিন্তু আউটসোর্সিং কর্মচারী, এই এজেন্সির মাধ্যমেই নিয়োগ। আমি গিয়েছি, আমি ব্যাংক প্রধানকে জিজ্ঞেস করেছি, স্যার ওরা তো আউটসোর্সিং কর্মচারী, তাহলে বাংলাদেশে একটা আউটসোর্সিং নীতিমালা আছে, আপনারা এই নীতিমালা মানেন কিনা? ওনাদের পরিষ্কার কথা, আমরা এই নীতিমালা মানতে বাধ্য নই। অর্থাৎ বাংলাদেশের একটি আউটসোর্সিং নীতিমালা সরকার করে দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় করে দিয়েছে, সেই নীতিমালা ওই অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত একটি ব্যাংক তারা মানে না। আমরা প্রশ্ন করেছি, অর্থ মন্ত্রণালয়ের সকল নিয়ম নীতি আপনারা মানেন, অথচ এই আউটসোর্সিং নীতিমালা আপনাদের মানা জরুরি। ওনারা বলেছে আমাদের ব্যাংক কেমনে চলবে আমরা দেখবো, আমরা এই আউটসোর্সিং নীতিমালা মানি না। বলুন স্যার, যাদের অতিরিক্ত পরিশ্রম করেন তাদের ব্যাপারে আপনাকে কোনো টাকা পয়সা দেন কিনা বা ভাতা দেন কিনা? বলে না, আমরা দিই না। কেন দেন না? আমাদের ইচ্ছা, ব্যাংকের লস হবে তাই আমরা দিই না। আমার প্রশ্ন হচ্ছে, শ্রম সংস্কার কমিশন সরকার শ্রমিক নেতা আছেন যারা এই শ্রমিকদের নিয়ে গবেষণা করেন, যারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, আমার প্রশ্ন হচ্ছে যে এই সাধারণ কর্মচারীগুলো যারা রাত দিন পরিশ্রম করে করে তাদের জীবনের মূল্যবান সময়টুকু, এই বয়সটুকু নষ্ট করছেন, তারা বিনিময়ে কোনো কিছুই পাচ্ছেন না। কোথায় গেলে, কিভাবে গেলে এই মানুষগুলো তাদের প্রতিকার পাবে, তাদের ন্যায্য অধিকার পাবে, এই বিষয়গুলো আপনাদের প্রতি আমাদের প্রশ্ন রেখে গেলাম। অনেক প্রতিষ্ঠানে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে থাকে। যেরকম বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের কথা না বললেই হয়। জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ সেক্টরে যারা আছেন আপনারা জানেন, হাই ভোল্টেজ লাইনে তাদেরকে তারের নিচে ঝুলে ঝুলে কাজ করতে হয়। আপনারা খেয়াল করে দেখবেন তাদের জন্য কোনো সেফটির ব্যবস্থা করা হয় না। তারা অ্যাক্সিডেন্ট হলে তাদের জন্য কল্যাণ তহবিল অথবা কোনোভাবে কোনো রকম কোনো টাকা পয়সা প্রদান করা হয় না। খুব দুঃখজনক বিষয় হলো সত্য, তাদের দাফন কাফনের জন্য মিনিমাম দায়িত্বটুকু প্রতিষ্ঠানগুলো পালন করে না।
আমরা দাবি জেনেছি সরকারের কাছে, কিন্তু সরকার কোনো কিছুই আমলে নিচ্ছে না। বাংলাদেশের উন্নতিতে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি অবদান, তাদের নাম না বললে না। বাংলাদেশের গ্যাস সেক্টরে যে কয়েকটি প্রতিষ্ঠান আছেন, বর্ণপুরের কয়লা বলে আপনারা জানেন, বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কয়লার প্রয়োজন। সেই কয়লা উত্তোলন করতে আমাদের আউটসোর্সিং কর্মীরা, শ্রমিকরা, তারা কিন্তু 3000-4000 ফুট নিচে গিয়ে সেই কয়লা উত্তোলন করে নিয়ে আসে। কয়লা বিক্রি করে কোম্পানিগুলো ফুলে ফেপে হাজার হাজার কোটি টাকা তাদের এফডিআর জমা পড়ে আছে। আপনি তিতাসের এফডিআর কত হাজার কোটি টাকা তারা নিজেরাও সম্ভবত জানে না। বাপেক্সের এফডিআর কত তারা নিজেরাও জানে না। জিডিসিএল এফডিআর কত তারা নিজেরাও জানে না। অর্থাৎ গ্যাস সেক্টরের যে প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা কোম্পানির হাজার হাজার কোটি টাকা এফডিআর করে। তাদের একটু স্থায়ী কর্মচারী, সবচেয়ে ছোট যে কর্মচারী, আমাদের মতো যারা পিয়ন কর্মচারী, তাদের কথা বলতে চাই। তারা কি কি পান? বছর শেষে কোম্পানিতে যে প্রফিট বোনাসটা হয়, সেইখানের একটা অংশ পান। সেইটা কোনো কোনো ক্ষেত্রে 16 লাখ টাকা পর্যন্ত, 1 লাখ 2 লাখ থেকে 16 লাখ টাকা পর্যন্ত তারা শুধুমাত্র প্রফিট বোনাসের নামে পেয়ে থাকেন। যে প্রফিট বোনাস একজন পার্মানেন্ট ক্লিনার থেকে শুরু করে ওই কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক থাকে, ওই পর্যন্ত তারা কিন্তু সমানভাবে বন্টন করে নেন। কিন্তু আমরা যারা অস্থায়ী কর্মচারী আছি, যারা দিন রাত পরিশ্রম করে ওই টাকা লাভ হওয়ার পিছনে আমরা যোগান দিলাম, তাদের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাদেরকে 1 টাকাও প্রদান করা হয় না। কিন্তু কোম্পানি আইনে বলা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ির মধ্যে সুষম বন্টন হবে। কিন্তু শুধুমাত্র স্থায়ী কর্মকর্তা কর্মচারী সেটা পেয়ে থাকেন, এর বাইরে আর কোনো অস্থায়ী কর্মচারীদেরকে 1 টাকাও দেওয়া হয় না। তারা পিকনিক করে তাদের টাকায় কর্মচারীকে বলে না, কর্মচারীকে রাখে না, কর্মচারীকে খাওয়ায় না, তাদের নাকি টাকা কমে যাবে। অবাক করা বিষয়। আমি বলতে চাই, আমি যেহেতু সময় পেয়ে যতদিন তোমরা আমাদেরকে সময় দিয়েছে, আরো কিছু বিষয় আছে। তাদের প্রতিষ্ঠানগুলোতে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে এক্সিশিয়ান নামে বোনাস পেয়ে থাকে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য। তারা পোশাকের নামে শুধুমাত্র 40,000 টাকা পেয়ে থাকেন বছরে, যেখানে অস্থায়ী কর্মচারীদের কোনো পোশাকের ব্যবস্থা নাই। আমার ছাত্র সেক্টরের মা বোনেরা কোভিডকালীন সময় যারা দায়িত্ব পালন করেছে, আজকে কোভিডের দায়িত্ব পালন করার পরেও মুগ্ধার মা বোনেরা কিন্তু এখন পর্যন্ত তাদের 18 মাসের বেতন বাকি, সরকার তাদের বেতন দেয়নি। তো অনেক কথা বলার ছিল। সর্বশেষ আমি 2টা পয়েন্টে কথা বলতে চাই। একটা পয়েন্ট হচ্ছে, আমরা যখনই আন্দোলন সংগ্রাম মাঠে করাই, গোয়েন্দা সংস্থাগুলো এবং সরকারের বিভিন্ন মহলের তৎপরতা বেড়ে যায় আমাদের কিভাবে দমন করা যায়। আমি বলতে চাই, আপনারা আমাদেরকে দমন না করে আমাদের দাবিগুলো যৌক্তিক আছে কিনা, আমাদের দাবিগুলো যথার্থ আছে কিনা, আপনারা সেগুলো গোয়েন্দা সংস্থার কাছে তদন্ত করে দেখুন। যদি দাবিগুলো যৌক্তিক হয়, সরকার এখানে যৌক্তিকভাবে উপস্থাপন করেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম দেওয়ার প্রয়োজন হতে পারে না। আমি শ্রম মন্ত্রণালয়কে একটু বলতে চাই, শ্রম মন্ত্রণালয় টেকনিক্যাল কমিটি গঠন করেছে। সেখানে আমরা যখনই মিটিং করি, মিটিংয়ে যা কিছু আলোচনা হয়, যেগুলো সিদ্ধান্ত হওয়ার কথা, আমরা যখন কার্যবিবরণী পাই, দেখি যে কার্যবিবরণীতে সেগুলো উল্লেখ করা হয়নি। আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের যে সকল সমস্যা আপনারা একটা দিন কর্মশালার মতো করেন, আমরা সকল প্রতিষ্ঠান থেকে তাদেরকে ডাকেন, আমরা সবার কথা একসাথে শুনি, আপনার প্রয়োজনে তাদের ব্যাপারে একসাথে পদক্ষেপ গ্রহণ করেন, আমাদেরকে ডাকেন। ওনারা আমাদের কথা আমলে নেয়নি। আমরা বলেছিলাম, যেখানে তদন্ত কমিটি পাঠাবেন আমাদেরকে সাথে সম্পৃক্ত রাখবেন, যেন আপনারা কি তদন্ত করছেন আমরা দেখতে পারি। ওনারা আমাদের কথাগুলো আমলে নেয় নাই। তো আমরা মনে করি তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে যাচ্ছে, তারা তাদের মতো করে তদন্ত করছে, আমাদের শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পরিশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, শ্রম সংস্কার কমিশন আমাদের ভালো মন্দ দেখার জন্য যে সুপারিশটি দিয়েছেন, আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সুপারিশটি দিয়েছেন, সেই সুপারিশটি সরকার কিভাবে কতদিনের মধ্যে বাস্তবায়ন করবেন এখন পর্যন্ত কিন্তু সেই রকম কোনো ঘোষণা দেননি। আজকের এই সেমিনার থেকে আমরা দাবি জানাবো, অতি দ্রুত সময়ের মধ্যে সরকার যদি এরকম ঘোষণা না দেন, তাহলে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে কর্মসূচি আমরা যেটা ঘোষণা করেছি 30 তারিখ, আমরা সেই 30 তারিখের কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো। আর যদি 30 তারিখের আগে সরকার যদি মনে করে 30 তারিখের আগে আমাদের দাবি দেওয়া নিয়ে বসবে,
আমরা কারো কথায় বিশ্বাস করতে চাই না। আমরা সচিবকে বিশ্বাস করতে চাই না, শ্রম উপদেষ্টাকে বিশ্বাস করতে চাই না, আমরা কোনো উপদেষ্টাকে বিশ্বাস করতে চাই না, কোনো সচিবকে বিশ্বাস করতে চাই না। একমাত্র যদি শ্রম সংস্কার কমিশন আমাদেরকে বলেন সরকারের সাথে কথা হয়েছে এবং আমাদেরকে নিয়ে যদি আলোচনা করার একটা সুযোগ তৈরি হয়, শ্রম সংস্কার কমিশন যদি আমাদের ব্যাপারে কথা বলেন, আমরা শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনকে বিশ্বাস করি, এর বাইরে কাউকে বিশ্বাস করি না। আমাদের 30 তারিখের আন্দোলন সংগ্রাম চলবে। শ্রম সংস্কার কমিশন যদি বলে আন্দোলন সংগ্রাম বন্ধ, আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে। এর বাইরে বাংলাদেশের কোন শক্তি আমাদের 30 তারিখের আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যে সকল সহকর্মীর ক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ এবং যে সকল অতিথিবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুনিয়ার মজদুর এক। ধন্যবাদ রফিকুল।